নমস্কার বন্ধুরা, আমি গোপাল সাহা এমিনেন্সের তরফ থেকে তোমাদের প্রত্যেককে ইউটিউব লাইভে স্বাগত। আজকে আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিছু অ্যানাউন্সমেন্ট আছে, কিছু কোশ্চেন আনসার আমরা আলোচনা করব ডেসক্রিপটিভ প্যাটার্নে। যেটা প্রথমেই বলার যে 2025 WBCS নিউ প্যাটার্ন, এই নিউ প্যাটার্নকে লক্ষ্য রেখে আমরা নতুন ব্যাচ, একেবারে ফ্রেশ ব্যাচ আনছি 2025 সালের, মানে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের অনলাইন নিউ ব্যাচ শুরু হচ্ছে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ডেসক্রিপটিভ প্যাটার্নকে মাথায় রেখে আমরা নতুন ব্যাচ আনছি। এবং সেই ব্যাচে আমরা একই সঙ্গে পিলি অবজেক্টিভ এবং মেইনস ডেসক্রিপটিভ প্যাটার্ন ফলো করব। সেই ডেসক্রিপটিভ প্যাটার্নের ফি স্ট্রাকচার কী হবে ডিটেলসে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তবু আমি শর্টে একবার বলে দিই, আমাদের পরে আবার যখন প্রমোশন হবে তখন আবার আমরা বলে দেবো ফি স্ট্রাকচার কী হবে। আমরা এই ডেসক্রিপটিভ ব্যাচের ফি স্ট্রাকচার রাখছি, টোটাল ফিজ আমরা রাখছি 14,000, অ্যাডমিশন টোটাল 14,000। স্যার এটা ওয়ান টাইম? না স্যার, ওয়ান টাইম না, ভর্তির সময় তোমাদেরকে পে করতে হবে অনলি 5,000। ক্লিয়ার? তারপরে প্রত্যেক মাসে মান্থলি ফিজ, সেই মান্থলি ফিজটা হচ্ছে 500 টাকা পার মান্থ, অর্থাৎ 500 টাকা পার মান্থ, এবং অ্যাডমিশনের সময় 5,000 টাকা। স্যার কতদিন আমরা ক্লাস পাবো? আমাদের লাইভ ক্লাস হবে 18 মাস, 1.5 বছর। অর্থাৎ যদি 1.5 বছর তোমরা লাইভ ক্লাস করো তাহলে এই 5,000 টাকা তোমাদের পে করতে হচ্ছে, এবং 18 মাসের জন্য 500 টাকা করে 9,000 টাকা। তাহলে তোমাদের মান্থলি ফিস পে করতে হলো টোটাল 9,000 টাকা, এবং অ্যাডমিশনের সময় 5,000 টাকা, টোটাল 14,000। এই হলো টোটাল অ্যাডমিশন চার্জেস। স্যার আমাদের তো আমাদের তো গুগল মিটে লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাসের পোর্টাল রেকর্ড ক্লাস কিন্তু পোর্টালে হবে, রেকর্ড পোর্টালে থেকে যাবে। তোমরা এই পোর্টালের ভ্যালিডিটি কিন্তু 2 বছর, অর্থাৎ 18 মাস ক্লাস হলেও তোমরা কিন্তু পোর্টাল দেখতে পাবে 2 বছর। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, যদি তোমরা 2025-এর জানুয়ারির মধ্যেই অ্যাডমিশন নিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পোর্টালের ভ্যালিডিটি 2 বছর থেকে বাড়িয়ে 4 বছর করে দেওয়া হবে। মাথায় রাখতে হবে, পোর্টালের ভ্যালিডিটি 4 বছর হবে যখন তোমরা এই জানুয়ারির মধ্যেই অ্যাডমিশন নিয়ে নেবে। যারা আমাদের WBCS-এর পুরনো স্টুডেন্ট, যারা আমাদের অফলাইন বা অনলাইনে কোর্স নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা কনসেশন রাখবো, সেটা আমাদের আলোচনার বিষয়। তাদের জন্য এই ফি স্ট্রাকচারটা হবে না, অনেকটাই তোমরা কনসেশন পেয়ে যাবে। যাই হোক, এটা গেল আমাদের নতুন ব্যাচের ফি স্ট্রাকচার কী হবে বা কবে থেকে ক্লাস শুরু হবে। এবারে আমি চলে আসব, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ডেসক্রিপটিভ প্যাটার্নে কীভাবে লিখতে হবে, যে ভয় তোমরা পাচ্ছ সেই ভয় আমি দূর করেছিলাম। আজকে আমি সেই ক্লাসেও বলেছিলাম যে আমি একটা বা কয়েকটা ক্লাস নিয়ে আমি আসবো, সেখানে আমি একদম লাইভ ক্লাসে কোশ্চেন আনসার অ্যানালিসিস করে দেখাবো, লেখার স্টাইল কী হবে, কীভাবে লিখতে হবে। ঠিক আছে, আজকে সেই ক্লাসটা আমি করে দেখাচ্ছি। আমি আজকে ফার্স্ট কোশ্চেনটা চয়েস করেছি, দেখো, ভারতের রিজার্ভ ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, ফাংশন অফ RBI। আচ্ছা, সবাই কিন্তু আমার ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিও, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি লেখার স্টাইল কী হবে, তার উপরে বেস করে আমার এটা সেকেন্ড ক্লাস। আচ্ছা দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক স্ট্যাবলিশড হলো 1935-এর 1 এপ্রিল RBI অ্যাক্ট 1934 অনুযায়ী। তাহলে RBI অ্যাক্ট 1934 অনুযায়ী আমাদের রিজার্ভ ব্যাংক স্ট্যাবলিশ হলো কবে বাবা? 1935-এর 1 এপ্রিল। যবে রিজার্ভ ব্যাংক স্ট্যাবলিশড হয়েছিল তখন তোমরা প্রত্যেকেই জানো, এগুলো আমি আমার অফলাইন বলো অনলাইন বলো প্রত্যেকটা ব্যাচেই আমি আগে থেকে পড়িয়ে রেখেছি। ফলে ডেসক্রিপটিভ প্যাটার্ন হচ্ছে বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, সেটা আমি আমার আগের ভিডিওতে বারবার করে বলেছি, আবারও বলছি। আমি কেন, তোমরা প্রত্যেকেই যখন তোমরা পড়েছো, রেডি করেছো, তোমরা তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নেই রেডি করেছো।
শুধু লেখার স্টাইলটা এবারে অবজেক্টিভ না হয়ে এমসিকিউ না হয়ে সেই ডেসক্রিপটিভ প্যাটার্নটাই লিখতে হবে। আর কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা আমি আমার আগের ক্লাসে বলেছি। তাহলে নতুন কিছুই নেই এখানে। তাহলে 1949-এ সেই বেসরকারি রিজার্ভ ব্যাঙ্কে জাতীয়করণ করা হলো। এবারে সেই রিজার্ভ ব্যাঙ্কে কী কী কাজ করতে হয় অ্যাজ আ সেন্ট্রাল ব্যাঙ্ক, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করছি। দেখো, নোট প্রচলনের একচেটিয়া ক্ষমতা। তোমরা ভালো করেই জানো যে ভারতবর্ষে কারেন্সি ইস্যুর মনোপলি অথরিটি বলছি, কিন্তু মাথায় রাখতে হবে 1 টাকার নোট এবং অল কয়েন্স, 1 টাকার নোট এবং অল কয়েন্স বাদ দিয়ে সমস্ত হায়ার ডিনোমিনেশন, সমস্ত ডিনোমিনেশন নোট প্রচলনের একচেটিয়া অধিকার সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই এর। স্যার তাহলে 1 টাকার নোট এবং অল কয়েন্স কে প্রচলন করে? ভারতের অর্থ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ ফিনান্স। এবং সেক্ষেত্রে একটা মিনিমাম রিজার্ভ সিস্টেম আছে, তোমরা জানো, আমি ক্লাসেও বলেছিলাম যে 1957 সালের রিজার্ভ ব্যাংক আইনের সংশোধনী অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে 115 কোটি টাকার গোল্ড, 115 কোটি টাকার সোনা এবং 85 কোটি টাকার ফরেন কারেন্সি রেখে, অর্থাৎ 200 কোটি টাকার রিজার্ভ রেখে আরবিআই যত খুশি কারেন্সি ইস্যু করতে পারে। এবং এই সিস্টেমটাকে আমরা বলি মিনিমাম রিজার্ভ সিস্টেম। এবং এখানে একটা কথা আমি বলেছিলাম যে যদি তোমাদের মনে হয় যে যারা বাংলায় নোটস লিখবে তাদেরকে যে প্রপার টার্মসগুলো বাংলায় বলতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা বাংলায় বললেও বলতে পারো এবং প্রপার টার্মসগুলো আমি বা তোমরা ইংলিশও কিন্তু বলতে পারো। ন্যূনতম নগদ জমা মিনিমাম রিজার্ভ সিস্টেম বললেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে এটা গেল আরবিআইয়ের ফার্স্ট কাজ, নোট প্রচলনের একচেটিয়া ক্ষমতা। চলে আসবো আরবিআইয়ের সেকেন্ড কাজ। দেখো, ব্যাংকার্স অফ ব্যাংকার্স বা ব্যাংকার্স টু ব্যাংকার্স, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। তোমরা জানো যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংকার্স টু ব্যাংকার্স অফ ব্যাংক বলা হয় সেন্ট্রাল ব্যাংকে, আরবিআইকে। তার কারণটা হচ্ছে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর হয়ে রিজার্ভ ব্যাংক কিছু কিছু কাজ করে, আরবিআই কিছু কিছু কাজ করে। কি কি কাজ করে? যার জন্য তাকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। 3টে বিষয় মনে রাখবে এবং 3টে বিষয়কে কিন্তু তুমি ওই পয়েন্টের মধ্যে বুলেট করে করে বলবে। ফার্স্ট বুলেট, সেকেন্ড বুলেট, পরের বুলেট করে করে প্রত্যেকটা বিষয় বলতে হবে। আচ্ছা, ফার্স্ট বুলেট, সিআরআর মেনটেন। প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকের এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ ক্যাশ আকারে আরবিআইতে রাখতে হয়। এই যে আরবিআইতে রাখতে হয় সার্টেন পার্সেন্টেজ, দ্যাটস কল ন্যূনতম নগদ জমা, যাকে আমরা কিন্তু সিআরআর বললেও চলবে, ক্যাশ রিজার্ভ রেশিও, বা আমি যদি টার্মসটাও বলি সিআরআর বলি তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, বা ন্যূনতম নগদ জমা বললেও কিন্তু চলবে। তাহলে এই যে প্রত্যেকটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকের সিআরআর মেনটেন করতে হয় কাকে? আরবিআইকে, এবং আরবিআইয়ের কাছে রাখতে হয় এবং ক্যাশ ফর্মে রাখতে হয়। জাস্ট সিআরআর সম্পর্কে জাস্ট এইটুকু বললেই হবে, আর ডেপথে যাওয়ার দরকার নেই, কারণ আমাকে অনেকগুলো পয়েন্ট বলতে হবে। এবার যদি দেখা যায় যে শুধুমাত্র ব্যাংকার্স ব্যাংক বলেই একটা 5 মার্কসের কোশ্চেন দিয়েছে বা 10 মার্কসের কোশ্চেন দিয়েছে, সেখানে কিন্তু আমাকে এই পয়েন্টটাকে আরও এলাবোরেটলি বলতে হবে। অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন দেখে, কোশ্চেনের মার্কস ডিভিশন দেখে আমাকে ঠিক করতে হবে আমি কোন কোশ্চেনের অ্যান্সার কতটা লিখব। তাহলে ফার্স্ট পয়েন্টটা গেল ব্যাংকার্স ব্যাংক। এবং সেখানে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করতে হবে, যেখানে যেখানে সম্ভব কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করতে হবে যদি পসিবল হয়। তাহলে 1 জানুয়ারি 2025 রিজার্ভ ব্যাংকের সিআরআর ছিল 4.5%। যেখানে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করবে বাবা আন্ডারলাইন করে দেবে বা বোল্ড করে দেবে। পরের বুলেট, যে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক যখন এমার্জেন্সি পারপাসে অন্য কোথা থেকে লোন পায় না তখন তার পাশে এসে দাঁড়ায় আরবিআই। এই কারণে আরবিআইকে বলা হয় লেন্ডার্স টু লাস্ট রিসোর্ট, অর্থাৎ সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সর্বশেষ স্তরের ঋণদাতা। তাহলে কী কী কাজ হলো? ফার্স্ট কাজটা হলো মেনটেনিং সিআরআর, সেকেন্ড কাজটা হলো লেন্ডার্স টু লাস্ট রিসোর্ট, আর একটা কাজ আরবিআই করে বাণিজ্যিক ব্যাংকগুলোর হয়ে, সেটা হচ্ছে ক্লিয়ারিং হাউস। অর্থাৎ যখন একাধিক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আর্থিক লেনদেন চলে, এক ব্যাংকের চেক ওই ব্যাংকে, ওই ব্যাংকের চেক ওই ব্যাংকে, তখন এই সমস্ত হিসাবগুলো ক্লিয়ার করে দেওয়া হয়। ক্লিয়ার করার কাজটা করে
আরবিআই। অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র দুটো ব্যাংকের সঙ্গে ডিলিংস হয় তা নয়, সেখানে একটা থার্ড পার্টি থাকে, সেটা হলো আরবিআইয়ের ক্লিয়ারিং হাউস বা আরবিআই নিজে। এই তিনজন মিলে কাজ করে বা ওই আরবিআই এই দুজন ব্যাংকের হিসাবটা ক্লিয়ার করে দেয় বলে আরবিআইকে ক্লিয়ারিং হাউস বলা হয়। তাহলে তিনটে কাজ, মেনটেনিং সিআরআর, লেন্ডার্স টু লাস্ট রিসর্ট এবং ক্লিয়ারিং হাউস, এই তিনটে কাজ করে বলে আরবিআইকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। সরকারের ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, তাহলে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার যেমন কাজ করে আরবিআই, তেমনি সরকারের ব্যাংকার হয়েও কিন্তু আরবিআইকে কিছু কাজ করতে হয়। স্যার সরকারের ব্যাংকের হয়ে কি আরবিআইকে কী কী কাজ করতে হয়? তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার একটা কারেন্ট অ্যাকাউন্ট আরবিআইতে খুলতে পারে। অর্থাৎ সরকারের যদি কোনো ব্যাংক থাকে সেটা হলো আরবিআই। সরকারি ঋণের পরিচালনা করে আরবিআই। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, বিভিন্ন আর্থিক বিষয়ে, বিভিন্ন ব্যাংকিং বিষয়ে সরকারকে অ্যাডভাইস করে, পরামর্শ দেয় আরবিআই। তাহলে এই সমস্ত কাজগুলো আরবিআই করে থাকে গভর্নমেন্টের হয়ে, সরকারের হয়ে। তাহলে সমস্ত নোটস এখানে দেওয়া আছে। স্যার আপনার নোটসটাই লিখতে হবে না, তোমরা প্রত্যেকটা পয়েন্টই জানো, জাস্ট নিজের মতো করে টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। ঋণ নিয়ন্ত্রণ, ক্রেডিট কন্ট্রোল, সেই মনিটারি পলিসির, সেই ক্রেডিট কন্ট্রোল তোমাদের ডিটেলসে আমি পড়িয়েছি যে ওপেন মার্কেটে লোন প্রোভাইড করে, ক্রেডিট ক্রিয়েট করে কমার্শিয়াল ব্যাংক, কিন্তু সেই ক্রেডিটটা কন্ট্রোল করার দায়িত্ব পুরো আরবিআইয়ের। অর্থাৎ বিজনেস সাইকেলের আপস অ্যান্ড ডাউন, সেই মনিটারি স্টেবিলিটি কন্ট্রোল করতে গিয়ে আরবিআইকে কমার্শিয়াল ব্যাংকগুলো যে লোন প্রোভাইড করে সেই লোনটাকে কন্ট্রোল করতে হয়। কখনো সাপ্লাই অফ মানি বাড়াতে হয়, কখনো সাপ্লাই অফ মানি কমাতে হয়। তোমরা পরিষ্কার জানো সাপ্লাই অফ মানি বাড়ানোর বা কমানোর জন্য আরবিআইয়ের কাছে একাধিক কার্ডস বা একাধিক ইনস্ট্রুমেন্ট রয়েছে। আমরা সেই ইনস্ট্রুমেন্টগুলোকেই বলি ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি, যেগুলো অ্যাপ্লাই করে সে কমার্শিয়াল ব্যাংকের ঋণগুলোকে নিয়ন্ত্রণ করে। সিআরআর, এসএলআর, এই যে টার্মসগুলো তোমরা কিন্তু সিআরআর, এসএলআর লিখলেও চলবে। এখন বিধিবদ্ধ নগদ জমা, আইনসম্মত নগদ জমা মাথায় আসছে না, দরকার নেই। যদি মাথায় আসে তাহলে আইনসম্মত নগদ জমা বলে এসএলআর লিখবো, সেকেন্ড টাইম এসএলআর লিখেই চলে যাব, আর না হলে আমরা এসএলআর লিখে চলে যাব। এগুলো কিন্তু ইকোনমিক্সে অ্যাকসেপ্টেবল। তাহলে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু সিআরআর, এসএলআর, রেপো রেট, ব্যাংক রেট, ওএমও, এমএসএফ রেট, এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো অ্যাপ্লাই করে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা পয়েন্ট যেন সুন্দর সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় আর নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখো বাবা, যে ভারতীয় টাকার সঙ্গে বৈদেশিক মুদ্রার যে এক্সচেঞ্জ রেট, যে বিনিময় হার, সেই বিনিময় হারও কিন্তু, এক্সচেঞ্জ রেটও কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার সহ আন্তর্জাতিক স্তরে অন্যান্য আর্থিক সংস্থা এবং পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গেও বিভিন্ন আর্থিক সমস্যার আর্থিক সমন্বয় সাধন করে কিন্তু আমাদের আরবিআই। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট আমি ভ্যালিড করে করে সুন্দর করে করে লিখিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু এগুলো রিপ্রেজেন্ট করে আসতে হবে। অ্যানুয়াল রিপোর্ট ও অন্যান্য মান্থলি বুলেটিন, অর্থাৎ আরবিআই দেশের অর্থনৈতিক তথ্য সংগ্রহ করে এবং সেটাকে নিয়মিত প্রকাশ করে। তাহলে পয়েন্টটা আমরা কি বলছি? অনুসন্ধান ও সমীক্ষা। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনুসন্ধান ও সমীক্ষার মাধ্যমে অর্থনৈতিক বিষয়সমূহ ও পরিসংখ্যান স্ট্যাটিস্টিক সংগ্রহ করে। তো সংগ্রহ করে তা নয় বাবা, সেগুলোকে নিয়মিত প্রকাশ করে থাকে, যার জন্য কি করে আরবিআই অ্যানুয়াল রিপোর্ট ও অন্যান্য মান্থলি বুলেটিন কিন্তু প্রকাশ করে থাকে। অর্থাৎ সরকারের এবং জনগণের উভয়েরই কিন্তু বা গবেষকদের উভয়েরই কিন্তু উপকার হয়। উন্নয়নমূলক কাজ, তাহলে এই সমস্ত ট্র্যাডিশনাল কাজগুলো ছাড়াও আরবিআইকে আরও বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে হয়। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য একাধিক ক্ষেত্রে উন্নয়নের দায়িত্ব কিন্তু আরবিআইয়ের রয়েছে। দেখো তার জন্য আরবিআই কি করছে, আইসিআইসিআই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লোন প্রোভাইড করার জন্য আইসিআইসিআই, আইডিবিআই, আইএফসিআই, এগ্রিকালচার সেক্টরে লোন প্রোভাইড করার জন্য ন্যাবার্ড, আবাসন ব্যবস্থার উন্নয়নের জন্য 1988
ন্যাশনাল হাউজিং ব্যাংক, একাধিক উন্নয়নমূলক সংস্থা আরবিআইকে কিন্তু তৈরি করতে হয়। তাহলে আমরা যখন শুরু করেছিলাম তখন সেখানে আমি ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন পার্ট রেখেছিলাম, এবং সেই ইন্ট্রোডাকশন পার্টে আরবিআই কবে এস্টাবলিশ হয়েছিল, তার সরকারি ব্যাংক, তারপরে প্রথমে বেসরকারি ব্যাংক, তারপর সরকারি ব্যাংক হলো। তোমরা আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারো মার্কস ডিভিশন বুঝে। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে বডি বা কন্টেন্টে আমরা কনটেক্সটে গিয়ে আমরা সমস্ত আরবিআইয়ের ফাংশনগুলো বললাম। শুধু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আমরা যখন কনক্লুড করব, শেষ করব, সেখানেও কিন্তু একটা কনক্লুশনের মতো ব্যাপার রাখতে হবে, যাতে করে আমার রিপ্রেজেন্টটা খুব সুন্দর হয়। ফলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো আমরা কিন্তু একটা কনক্লুশনও রেখেছি, একটা পজিটিভ কনক্লুশন রেখেছি আরবিআই কার্যাবলী সম্পর্কে। ক্লিয়ার? ফলে যখনই আমরা কোনো কোশ্চেন পাবো এরকম, কোশ্চেনের প্যাটার্ন দেখে, কোশ্চেনের মার্কস ডিভিশন দেখে, মার্কস ডিভিশনটা আমরাও জানি না, তোমরাও জানি না, এখনও পিএসসি কিছু ডিক্লেয়ার করেনি, কিন্তু আমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছি। তারপরে কোশ্চেনের মার্কস ডিভিশন দেখে কোনটার উপরে বড় কোশ্চেন, কোনটা ছোট কোশ্চেন, আমরা সেইভাবে কিন্তু হলে বসেই আমরা ঠিক করে নেব। তাহলে আমরা এরকম আরও কোশ্চেন আনসার নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো। ভালো থেকো, সঙ্গে থেকো।